চোখ দিয়ে পানির ফোঁটা গড়িয়ে পড়ল রাহেলা বেগমের। অর্ণিমার দুহাত নিজের মুখের কাছে উঠিয়ে চুমু দিলেন তিনি। আজ আমার ওপর থেকে সব দুশ্চিন্তা তুমি উঠিয়ে নিয়েছ অর্ণিমা। এর জন্য মহান আল্লাহর কাছে কোটি শুকরিয়া আদায় করি আমি। তোমার মতন ভালো মেয়ে আমার পরিবারকে সুন্দর করে গুছিয়ে রাখবে এই ব্যাপারে আমি নিশ্চিত। দুজনই হেসে দিল এই কথায়। তখন রাহেলা বেগম খেয়াল করলেন, আরে ধ্রুব কই? আমাদের সাথে আসেনি? না, ও তো উপরে উঠে গেল। তাই নাকি? দেখছো কি বদ। যাও তো মা, ওকে একটু ডেকে নিয়ে আসো। ততক্ষণে আমি নামাজ শেষ করে নেই। আমার তোমাদের দুজনের সাথে কিছু কথা আছে। জি। অর্ণিমা রুমে থেকে বের হতেই আরিশা দৌড়ে এসে জড়িয়ে ধরল ওকে। আন্টি, তুমি এসেছ? গতকাল আসনি কেন? আরিশার মাথায় চুমু দিল অর্ণিমা। আপনি কি করছিলেন? লুকোচুরি খেলছিলাম রিনা আর শবনম আপুর সাথে। আচ্ছা, আমি পরে কথা বলবো। এখন লুকাতে হবে আমার। বাই বাই। আরিশা চলে গেলে দোতলায় উঠে এলো অর্ণিমা। ধ্রুবর রুমে নক করতেই ওর আওয়াজ পাওয়া গেল। কে? আমি। আসো। রুমে ঢুকতেই রুমটা অর্ণিমা খালি পেল। কিন্তু পা ভেতরে রাখতেই পেছনে থেকে জড়িয়ে ধরল ওকে ধ্রুব। অর্ণিমার কাঁধে মুখ নামিয়ে নাক ঘষল। ভালোবাসার এত সুন্দর অনুভূতিকে বারণ করা অর্ণিমার পক্ষে সম্ভব ছিল না। ঘুরে গিয়ে জড়িয়ে ধরল ধ্রুবকে। মজা করে বলল ধ্রুব, ওরে বাব্বা, তুমি দেখি বেশ সাহসী হয়ে গেছ। অন্য সময় থাকলে তো পালাতে। ওর বুকে আলতো করে চড় দিল অর্ণিমা। হাসি ভরা অভিমান নিয়ে বলল, একদম কথা বলবা না আমার সাথে? আমি এখনো অনেক রেগে আছি তোমার উপর। এরকম ফাজলামো করে নাকি কেউ? ইট ওয়াজ সো রিয়ালিস্টিক। আমি আসলেই বিশ্বাস করে ফেলেছিলাম। আচ্ছা, এটা সত্যি হলে কি খুব কষ্ট পেতে অর্ণিমা? মরেই যেতাম আমি। এত ভালোবাসো? না, একটুও ভালোবাসি না তোমাকে। অর্ণিমার গলা ধরে আসছিল বুঝে নিজের হাতের বাঁধন আরো শক্ত করল ধ্রুব। অর্ণিমার মাথায় চুমু দিয়ে বলল, আমি তোমাকে ছাড়া আর কাউকেই কখনো আপন করব না, এটা কতবার বলেছি তোমাকে? আই স্ট্যান্ড বাই মাই ওয়ার্ড। তবে এবার কিছু কথা বলবো অর্ণিমা, যেটা নিয়ে আমি সিরিয়াস। ফান করব না। তোমাকে ভালো করে কথাগুলো শুনে বুঝতে হবে। ধ্রুবর বুক থেকে মাথা উঠালো অর্ণিমা। ধ্রুব গম্ভীর হয়ে আছে, তবে এবার আসলেই কিছু ঘটেছে বুঝতে পারল ও। ধ্রুব ওকে নিয়ে খাটে বসল। আমেরিকায় মা আসলেই আমার বিয়ের ব্যাপারে কথা বলে এসেছে। মেয়ে দেখে এসেছে। অর্ণিমা আঁতকে উঠল, তবে ধ্রুব ওকে প্রতিক্রিয়া দেখানোর সময় দিল না। কোনো কিছু ভেবে নেওয়ার আগে আমার কথা পুরোপুরি শুনে নাও। এরপর অর্ণিমাকে সব ঘটনা বলল ধ্রুব। শুনে চোখ কপালে উঠল অর্ণিমার। আয় হায়, তাহলে এখন কি হবে? ওনারা তো আসছে দেশে। আমি সব সামলে নিব, ডোন্ট ওয়ারি। কিন্তু ধ্রুব, তোমার মা কথা দিয়েছেন ওদের। এটা নিয়ে যদি ওরা তোমাকে কোনো প্রেশার দেয়? হাসল অর্ণিমার দিকে তাকিয়ে ধ্রুব। আমি কি কোনো কলেজ স্টুডেন্ট অর্ণিমা, যে আমাকে যে কেউ এসে ফোর্স করে কিছু করাতে পারবে? আমাকে পুরোপুরি এখনো বুঝোনি তুমি। আমি যা বলি সেটা করি। কখনো কথার বরখেলাফি করি না। তোমাকে ছাড়া কাউকে আমি বিয়ে করব না অর্ণিমা। এবং কেউ আমার এই ডিসিশন বদলাতে পারবে না।
ধ্রুবর কথায় আশ্বস্ত হয়ে হেসে দিল অর্ণিমা। এসব কথায় হঠাৎ করেই রুমের পরিবেশ খুব গম্ভীর হয়ে পড়েছে। ধ্রুবও হাসছে না দেখে অর্ণিমার মনে হল পরিবেশটাকে একটু হালকা করা উচিত। তাই ধ্রুবর দিকে দুষ্টু দৃষ্টি আর হাসি নিয়ে বলল, তুমি না বলেছিলা বাসায় আসার পর কান ধরে উঠো বসো করবা? কই করো এখন? অর্ণিমার দুষ্টুমি ধরতে পারল ধ্রুব। চোখ সরু করে মুখ হালকা বাঁকিয়ে হেসে উঠল বিছানা থেকে। অর্ণিমার সামনে দাঁড়িয়ে বলল, বল, কয় বার করব? এক হাতে ভর করে পেছনে হেলান দিয়ে চিন্তা করার ভান করল অর্ণিমা। মমম 10 বার না কম হয়ে যায়, এটা 15 বার করো। 15 বার? এত অবাক হচ্ছ কেন? বেশি হয়ে যাচ্ছে? আচ্ছা যাও, দয়া করলাম তোমার ওপর, 10-12ই করো। চোখ সেরকম সরু রেখেই ধ্রুব উঠবস শুরু করল। প্রথম 3 বারে খুব মজা লাগছিল অর্ণিমার। হা হা করে হাসছিল। তবে চতুর্থবারে নিজেরই লজ্জা লাগল ওর। ধ্রুবর জন্য ভীষণ মায়া হল। তাই যখন পঞ্চবারের জন্য বসতে গেল ধ্রুব, অর্ণিমা উঠে এসে ঝট করে থামিয়ে দিল ওকে, তবে থামাতে গিয়ে বাধা পড়ল ধ্রুবর মাঝে। এক হাত দিয়ে কোমর জড়িয়ে কাছে টেনে নিল অর্ণিমাকে ধ্রুব। তারপর ওর ঠোঁট দখল করে নিল নিজের ঠোঁট দিয়ে। গভীর আবেগ মিশিয়ে ভালোবাসল। অর্ণিমার সারা শরীর পড়তে পড়তে শিহরিত হচ্ছিল তখন। ধ্রুবর আবেগের কাছে নিজেকে সমর্পণ করতেই হল ওকে। ধ্রুবকেও ওর অধিকারের ভাগটুকু ফিরিয়ে দিল সেই একই ভাষায়। একটু পরে দুজন মুখ তুলে একে অপরের দিকে তাকিয়ে আলতো করে হেসে দিল। এরপর মুখ খুলল অর্ণিমা। আন্টি আমাদের দুজনকে একসাথে ডেকেছেন। কথা বলবেন আমাদের সাথে? ও আচ্ছা, চলো। রাহেলা বেগমের রুমের দরজা নক করতেই উনি ভেতরে আসতে বললেন। অর্ণিমার পরে ঢুকল ধ্রুব। দুজনকে একসাথে দেখে খুব খুশি হলেন রাহেলা বেগম। মাশাল্লাহ, কি সুন্দর দেখাচ্ছে তোমাদের দুজনকে একসাথে। মহান আল্লাহ সবসময় তোমাদের জুটিটাকে হেফাজত করুন। আমিন। 1 মিনিট দাঁড়াও এখানে। এটা বলে রাহেলা বেগম তার আলমারি খুলে কি যেন একটা বের করে নিয়ে আসলেন। ওদের সামনে এসে ধ্রুবর হাতে একটা আংটি ধরিয়ে দিলেন তিনি। নে এটা, পরিয়ে দে আমার বউকে। ধ্রুব আর অর্ণিমা ভীষণ লজ্জা পেল। ধ্রুব আংটিটা মাকে ফিরিয়ে দিয়ে বলল, তোমার বউ, তুমি পরিয়ে দাও। না, এটা তোর ডিউটি, তুই পরাবি। অর্ণিমার দিকে ফিরলেন তিনি। আমেরিকায় থাকতে 2 দিন তোমার বাবা মায়ের সাথে কথা হয়েছে আমার। খুব ভালো লেগেছে ওনাদের সাথে কথা বলে। আমি কালই ওনাদেরকে ফোন দিয়ে প্রস্তাব দিব। ঠিক আছে তো মা? মাথা নিচু করে লাজুক হাসি দিল অর্ণিমা। ওর সম্মতি বুঝতে সমস্যা হল না রাহেলা বেগমের। হেসে নিজের ছেলের দিকে তাকালেন তিনি। কি ব্যাপার, তুই দাঁড়িয়ে আছিস কেন? পরায় দে অর্ণিমার হাতে। আর কিছু বলল না ধ্রুব, অর্ণিমার দিকে তাকিয়ে ওর হাত চাইল নিঃশব্দে। অর্ণিমা হাত বাড়িয়ে দিলে আংটি পরিয়ে দিল আঙ্গুলে। জড়িয়ে ধরলেন অর্ণিমাকে রাহেলা বেগম। আমার বৌমাকে পেয়ে গিয়েছি আমি। আর টেনশন নেই আমার। ঢাকার এয়ারপোর্ট টার্মিনালে পা রাখতেই নাক ছিটকাল শিহাব। উফ, চলে আসলাম এই নমুনা জায়গায়। এত গরম, আর কোনো শৃঙ্খলা নাই। দেখ কিভাবে মানুষজন দৌড়াচ্ছে। এই সব দেখলে আমার মাথা গরম হয়ে যায়। বিরক্তিকর। বিথি পাশেই দাঁড়িয়েছিল। শিহাবের রাগে আরও ঝাঁঝ বাড়াতে খোঁটা দিয়ে বলল,
কেন এসেছ তাহলে এই নমুনা জায়গায়? না আসলেই পারতা। রাগান্বিত চোখে স্ত্রীর দিকে তাকালো শিহাব। বিথির সোজা হয়ে থাকা মুখ দেখে বুঝল যে ও খুবই বিরক্ত হয়ে গেছে। তাই কথা ঘোরানোর চেষ্টা করল ও। সাজিয়া কোথায় গেল? বেল্ট থেকে ওর লাগেজ নামাচ্ছে। ও ও আচ্ছা। তুমি সাজিয়ার সাথে এটা মোটেও ঠিক করছো না শিহাব। আবার সেই রাগান্বিত দৃষ্টিতেই তাকালো ওর দিকে শিহাব। কি বলতে চাও তুমি? বলতে চাই যে এটা একবিংশ শতাব্দী, 21st সেঞ্চুরি। এই সময় কে তাদের মেয়ে বা বোনকে এরকম বিয়ের জন্য জোর জবস্তি করে? মেয়েটা একবার বলে দিয়েছে যে এই বিয়েতে ও রাজি না, তারপরও ওকে ওদিকেই পুশ করছো তুমি। ইভেন এখনো আমরা যে রাহেলা বেগমের বাসাতেই যাচ্ছি, ওখানেই থাকছি কিছুদিন, তাও জানাওনি সাজিয়াকে। এসবের মানে কি বলো তো? দীর্ঘ একটা শ্বাস ফেলে বিথির দিকে তাকালো শিহাব। চোখে আর রাগ নেই, বরং কেমন যেন শান্ত হয়ে আছে। বিজ্ঞের মতন একটা হাসি দিল ও। আমি যদি আমেরিকায় থাকতে ওকে এই ব্যাপারে কিছু বলতাম তাহলে ওকে আনাই যেত না। আমি চাচ্ছি ও একবার নিজ চোখে সব দেখুক। এখন রাজি নাই হয়তো, কিন্তু একবার সব দেখলে, বুঝলে, ঠিকই রাজি হয়ে যাবে, দেখো। এর মাঝেই নিজের লাগেজ টানতে টানতে সাজিয়া এসে দাঁড়ালো শিহাব আর বিথির মাঝে। এখন কোথায় যাচ্ছি আমরা? শিহাব তাড়াতাড়ি ওর মুখে হাসি টেনে নিয়ে আসল। আমরা কিছুদিন এক পরিচিতর বাসায় থাকব আমার কাজের জন্য। তারপর খুলনায় যাব। অবাক হল সাজিয়া। কারো বাসায় এতদিন থাকা কি শোভা পায় নাকি? আমরা তো হোটেলেই থাকতে পারি। না, আন্টি পার্সোনালি আমাদের ইনভাইট করেছেন, তাই ওখানেই থাকতে হবে আমাদের। আন্টি? ঢাকায় কোনো আন্টি আছে আমাদের? আমতা আমতা করে বলল শিহাব। রাহেলা বেগম। চমকে এক পা পিছিয়ে গেল সাজিয়া। নিজের কানকে বিশ্বাস করতে পারল না ও। কি বললা ভাইয়া? কার বাসায় থাকবো আমরা? বোন আমার, একটু শোন আমার কথা। তুমি একদম চুপ থাকো ভাইয়া। একটা কথা বের করবা না আর। এখন বুঝতে পারছি ঢাকায় কি কাজ আছে তোমার। এত বড় ব্যাপার তুমি আমার থেকে লুকিয়ে রেখেছ? তুমি কি জিনিস বলো তো? আমি এই প্রস্তাবে না করার পরেও একই দিকে হাঁটছ। আই কান্ট বিলিভ দিস। শোন সাজিয়া, তোর এই রিয়াকশনের জন্যই আগে কিছু বলিনি আমি। একবার তোরা সামনাসামনি আগে দেখা কর, তারপর ডিসিশন নে। ওকে? এখন চল। আমি ওখানে যাব না ভাইয়া। প্লিজ সাজিয়া, ডোন্ট ক্রিয়েট আ সিন। আই অ্যাম ন। ওই যে দেখ, আমাদের রিসিভ করতে এসেছে কেউ। শিহাব আর একটুও দাঁড়াল না ওখানে। বিথি এসে সাজিয়ার হাত ধরল। চোখ ইশারায় সান্ত্বনা দিয়ে আগাতে বলল ওকে। মন খারাপ হয়ে গেল সাজিয়ার ভীষণ। বাধ্য হয়েই পা চালালো ও। আফসারের হাতের প্ল্যাকার্ডে নিজের নাম দেখে এগিয়ে আসলো শিহাব। হাসি মুখে ওদের রিসিভ করল আফসার। ড্রাইভারকে দিয়ে লাগেজ গাড়িতে ভরে ওদের নিয়ে বাসার পথে রওনা হল। খান প্যালেস ঢুকতেই চোখ ছানাবড়া হয়ে গেল শিহাবের। বাড়ির স্থাপত্য আর নকশা দেখে মুখ হা হয়ে গেল। মুহূর্তেই বুঝে ফেলল কত বড় জ্যাকপট হাতে লেগেছে ওর। এটাকে কোনোমতেই ছাড়া যাবে না, সিদ্ধান্ত আরও দৃঢ় হল ওর। রাহেলা বেগম আর ধ্রুব বাসার নিচে দাঁড়িয়েছিলেন। ওদের সাদর আমন্ত্রণ জানালেন দুজন। ধ্রুবকে দেখে খুশির ঠিকানা রইল না শিহাবের। সামনাসামনি ছেলেটা যে এত হ্যান্ডসম হবে সেটার ধারণা ছিল না ওর। সব দিক দিয়ে পারফেক্ট এই সম্পর্ক, মনে মনে ভাবল।
সাজিয়াকে এখন জোর করে হলেও মানাতেই হবে। বিকেলের সময় পুলপাড়ে ওদের নাস্তার আয়োজন করা হলো। রাহেলা বেগম কথা বলছেন সবার সাথে, তবে মনে একটা ইতস্ততা বোধ কাজ করছে তার। বারবার ধ্রুবর দিকে তাকাচ্ছিলেন তিনি। ধ্রুবও বুঝতে পারছিল মায়ের টেনশনটা, তাই চোখ দিয়ে আশ্বস্ত করল তাকে। হঠাৎ আফসার এসে বলে গেল, ম্যাডাম, ওনাদের লাগেজগুলো রুমে রুমে রেখে দিয়েছি। সাজিয়া কিছুক্ষণ পরে উঠে দাঁড়াল। যদি কিছু মনে না করেন, আমি একটু ফ্রেশ হতে চাচ্ছি। আমি কোনো রুমটাতে থাকব সেটা যদি একটু বলে দিতেন। রাহেলা বেগম সামনে স্টাফদের কাউকেই পেলেন না। শেষে তিনি ধ্রুবকে বললেন, বাবা, একটু দেখিয়ে দিয়ে আয়। জি মা। সাজিয়ার দিকে তাকিয়ে বলল ধ্রুব। আসুন। ভেতরে এসে গেস্টরুমের দিকে এগোল ধ্রুব, পেছনে সাজিয়া। একবার ঘাড় ঘুরিয়ে দেখে নিল সাজিয়া যে শিহাব ওকে দেখতে পারছে কিনা। যখন নিশ্চিত হল, তখন ধ্রুবকে ডাকল ও। এক্সকিউজ মি। পেছনে ঘুরে দাঁড়াল ধ্রুব। জি, আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে। কপাল কুঁচকে গেল ধ্রুবর। জি। সরাসরি ধ্রুবকে দেখল সাজিয়া। দৃঢ়তার সাথে বলল ও, আমি আপনাকে কোনোভাবেও বিয়ে করতে পারব না। আই লাভ সামওয়ান এলস। কথাটা শুনে পুরাই হকচকিয়ে গেল ধ্রুব। এরকম কিছু হবে তা ওর আশাতেও ছিল না। জি। সাজিয়া আবার বলল, আমি আপনাকে বিয়ে করতে পারব না। আমি অন্য একজনকে পছন্দ করি। হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনে ধ্রুব সাজিয়াকে থামিয়ে দিল। আমার মনে হয় এখানে এসব নিয়ে কথা বলাটা ঠিক হবে না। আপনি ফ্রেশ হয়ে নিন, তারপর আরাম করে আপনি আমার সাথে কথা বলেন। সাজিয়া আর কথা বাড়াল না, চুপচাপ ঢুকে গেল রুমে। ওর চলে যাওয়ার পর ধ্রুবর ঠোঁটে হাসি ফুটল। মনে হলো অনেক বড় বোঝা নেমে গেছে মাথা থেকে। তাড়াতাড়ি পুলের দিকে পা বাড়াল ও। ওদিকে বাসার প্রশংসায় পঞ্চমুখ শিহাব। একই কথা ঘুরিয়ে পেঁচিয়ে বারবার বলছে রাহেলা বেগমকে, আন্টি, আপনাদের বাসাটা এত সুন্দর। আমার বিশ্বাসই হচ্ছে না যে নিজের চোখে এরকম আলিশান বাসা দেখতে পাচ্ছি। পুরাই একটা প্রাসাদ, তাই না বিথি? এই প্রাসাদ শব্দটা নয়তো 6 থেকে 7 বার শুনে ফেলেছে বিথি শিহাবের মুখ থেকে, তাই চোখে রাগ নিয়ে মিথ্যা হাসি টেনে মাথা নাড়ল শুধু ও। এর মাঝেই ধ্রুব ঢুকল, সাথে একটা বাচ্চাও এলো। শিহাব ধ্রুবকে দেখে যেভাবে খুশি হয়ে গিয়েছিল, বাচ্চাটাকে দেখে মনে মনে ভরকে গেল সেরকম। বুঝতে কষ্ট হল না এই সেই মেয়ে যার জন্য শর্ত জুড়ে দিয়েছে ধ্রুব। এটাই সাজিয়ার জন্য একটা পথের কাঁটা। এর ব্যাপারে সাজিয়া জানে না। ধ্রুব কাছে আসলে শিহাব দাঁড়াতে গেল, তবে ইশারায় তাকে বসতে বলল ও। পাশের বাচ্চাটার চেহারার দিকে একবার তাকিয়ে তারপরে শিহাব আর বিথিকে উদ্দেশ্য করে মুখ ভরা হাসি নিয়ে বলল, এটা আমার মেয়ে আরিশা। ওর 8 বছর বয়স। মুহূর্তেই পিত্তি জ্বলে গেল শিহাবের। অকপটে বলে ফেলল ও হ্যাঁ। তাহলে এটাই আপনার মৃত বড় ভাইয়ের সন্তান? মুখ চোখ শক্ত হয়ে গেল ধ্রুবর। আরিশার হাত জোরে চেপে ধরে নিজের কাছে টেনে আনল। হঠাৎ খুব গম্ভীর একটা পরিবেশে রূপান্তরিত হল চারপাশ। রাহেলা বেগম এবং বিথি দুজনেই বুঝে গেছেন ব্যাপারটা। সাথে সাথে বিথি শিহাবের পায়ে পাড়া দিয়ে ওর দৃষ্টি আকর্ষণ করল। শিহাব ওর দিকে তাকালে রাগান্বিত চোখে দেখল ওকে বিথি। শিহাবও ততক্ষণে আঁচ করেছে যে কথাটা ধ্রুবর পছন্দ হয়নি। নিজের কথাটাকে শুধরে নেওয়ার চেষ্টা করল। মাশাআল্লাহ, বাবুটা কি সুন্দর। এখানে আসো তো মা।
একটু আদর করে দেই তোমাকে। আরিশা লোকটাকে পছন্দ করেনি বোঝাই যাচ্ছে ওর চেহারা দেখে। ধ্রুবরও কোনো ইচ্ছা হলো না ওকে শিহাবের কাছে পাঠাতে। তাই শিহাব আর বিথিকে উদ্দেশ্য করে বলল, আপনারা নিশ্চয়ই এত বড় জার্নি করে টায়ার্ড ফিল করছেন। কাইন্ডলি এখন রেস্ট করুন। এই বলে আফসারকে ফোন দিল ধ্রুব। আফসার, একটু পুলের এখানে আসো। আমাদের গেস্টদেরকে ওনাদের রুমে নিয়ে যাও। বাকি তিনজনেরই বুঝতে সময় লাগলো না যে পরিস্থিতি এখন ভালো না, তাই কেউ আর কিছু বলল না। আফসার আসার পর শিহাব আর বিথি চলে গেল ওর সাথে। এদিকে রিনাও এসে আরিশাকে নিয়ে গেল। ওরা চলে গেলে রাহেলা বেগম ছেলের দিকে ঘুরলেন। অপরাধীর সুরে বললেন, বাবা, তুই রাগ করিস না। আসলে আমারই ওদেরকে আগে থেকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল। না মা, আমি রাগ করিনি। আরিশাকে নিয়ে আমি কেমন সেনসিটিভ তুমি তো তা জানোই। তাই একটু খারাপ লেগেছে। ওনারা নতুন মানুষ, তাই ওনাদের না বোঝারই কথা এসব। তবে মা আমি এপ্রিসিয়েট করব যদি আরিশা লোকটার কাছে না যায় বেশি। একটু খেয়াল রেখো। ঠিক আছে, আমি দেখব ব্যাপারটা। এরই মধ্যে ধ্রুবর ফোন বাজাতে সেটার দিকে তাকালো ও। মুহূর্তেই মুখে হাসি ছড়িয়ে গেল। মা, আর কিছু বলবা? না। তাহলে আমি একটু রুমে গেলাম। অর্ণিমা কল দিয়েছে। অর্ণিমার কল সিরিতেই ধরল ধ্রুব। হ্যালো। কি অর্ণিমা মিস? চট্টগ্রাম যে তো বলেই গেছেন আমাদেরকে। অর্ণিমা অবাক। মানে কি? সকালেই না কথা হলো তোমার সাথে? সকাল? সেই কখনকার কথা সেটা? তাও অফিসের কল আসায় বেশিক্ষণ কথা বলতে পারিনি। এখন বিকেল গড়িয়ে যাচ্ছে। কত ঘন্টা পার হয়ে গেছে হিসেব আছে তোমার? মনের তৃপ্তি ভরে কথাগুলো শুনলেও মুখে সেটা আনল না অর্ণিমা। বিয়ের পর দেখব এত রোম্যান্স কতদিন থাকে ধ্রুব সাহেবের। আমার মনে হয় তখন তুমি আমাকে একটুও মিস করবা না। আসলেই তো করব না। রেগে গেল অর্ণিমা। দেখছো, আমি ঠিক বলেছি একদম। তোমরা ছেলেরা হিপোক্রিট হও একদম। হা হা হা। আমার কথাটা না শেষ করেই কত কিছু বলে ফেললা। আমি বলেছি বিয়ের পর তোমাকে একটুও মিস করব না আমি, কারণ আমি তোমাকে বিয়ের পর আমার কাছ থেকে দূরে কোথাও যেতেই দিব না। ও পাশে যে এই কথায় অর্ণিমা লজ্জা পেয়েছে তা স্পষ্ট বুঝতে পারল ধ্রুব। হেসে দিল ও। কবে ফিরছ ঢাকায়? গতকালই তো আসলাম। 3-4 দিন তো থাকবই। বাসার কি অবস্থা? প্রস্তাব শোনার পর তোমার আব্বু আম্মুর প্রতিক্রিয়া কি? মা বলছিলেন ওনারা সময় চেয়েছেন। দুষ্টুমি ছড়িয়ে গেল অর্ণিমার ঠোঁটে। এত জানার ইচ্ছা কেন? খুব টেনশন হচ্ছে? অবশ্যই। যদি তোমার বাবা মানা করে দেন বিয়েতে, তাহলে আমি কিভাবে তাকে মানাবো, সেটার একটা প্রস্তুতি নিতে হবে না? আচ্ছা ধরো, তুমি সব প্রস্তুতিই নিলা, কিন্তু তারপরেও বাবা মানলেন না, তখন কি করবা? অর্ণিমার এই প্রশ্নের উত্তর দিতে একটুকুও সময় লাগল না ধ্রুবর। তখন কারো তোয়াক্কা না করে তোমাকে নিজের কাছে নিয়ে আসব। ও, এতটা ডেসপারেট তুমি? কই, সামনাসামনি দেখে তো তা বোঝা যায় না। শুধু তোমার জন্য অর্ণিমা। ধ্রুবর কথায় খুশির ঢেউ বয়ে গেল অর্ণিমার মাঝে। মা, দুপুরে আমার কাছে এসেছিলেন। গতকাল যখন আন্টি ফোন দিয়েছিলেন, এরপর বাবা মায়ের মাঝে কথা হয়েছিল, কিন্তু আমাকে এ নিয়ে কিছু বলেননি তারা। আজ দুপুরে জানতে পারলাম যে বাবা কাল রাত থেকেই বিভিন্ন জায়গায় তোমাদের ব্যাপারে কিছু খোঁজ নিয়েছেন। তাই নাকি? হমম। বাবার অনেক অ্যাসোসিয়েটসরা ঢাকায় থাকেন। তাদের সাথে কথা বলেছেন বাবা। তোমাদের গ্রুপটা রিনাউন্ড, খোঁজ পেতে বেশি কষ্ট হয়নি। হমম। তা, খোঁজ নেওয়ার পর কি পেলেন, আর কি মন্তব্য দিলেন?
শেষ মন্তব্য তো আমাকে বলা হয়নি, কিন্তু মা বললেন যে সব জায়গা থেকেই পজিটিভ ফিডব্যাক পেয়েছেন বাবা। কালকের মাঝে আন্টিকে হয়তোবা ফোন দিবেন। আমার ব্যাপারে ভালো রিভিউ তো পাবেনই। আফটার অল, আই এম কোয়াইট এলিজিবল। আমাকে অপছন্দ করার প্রশ্নই ওঠে না। ইস, ইউ আর সো ফুল অফ ইউরসেলফ। আচ্ছা, এসব বড়দের ওপর ছেড়ে দাও। এখন বলো, তোমাদের বাসার কি অবস্থা? আমেরিকা থেকে ওনাদের আজ আসার কথা না? হমম এসেছেন। তারপর একটা খুশির খবর আছে অর্ণিমা। কি? সাজিয়ার সাথে ধ্রুবর ক্ষণিকের আলাপে যা কথাবার্তা হয়েছে তা সব জানালো অর্ণিমাকে। শুনে অর্ণিমাও খুশি হল খুব। মেয়েটা নিজে থেকেই মানা করেছে বিয়ের জন্য? তাহলে তো ভালোই হল। অনেকটুকু চিন্তা কম হয়ে গেল ব্যাপারটা জেনে। আমিও তাই খুশি হয়েছি খুব। মনে মনে ঠিক করে ফেলেছিলাম কিভাবে এপ্রোচ করব ওদেরকে। তবে এখন মনে হচ্ছে এত কিছু বলার প্রয়োজন হবে না। হম্মম। তবে একটা ব্যাপার বুঝলাম না, মেয়েটা যদি অন্য কাউকেই পছন্দ করে তাহলে ভাইয়ের সাথে এই বাসায় আসলো কেন? এই ব্যাপারটা আমারও খটকা লেগেছে। আমার মনে হয় এখানে কোনো ব্যাপার আছে। আমাদের সম্পর্কের মতন হয়তো ওর সম্পর্কটা এতটা স্মুথ না। হম্মম। হতে পারে। তাহলে এখন কি করবা? দেখি। হঠাৎ এই সব কথা হওয়াতে অনেক কিছুই পাল্টে যাবে এখন। মেয়েটার সাথে আমার আগে কথা বলতে হবে ভালোভাবে। বুঝতে হবে আসল ঘটনা কি। ঠিক আছে। আচ্ছা শোনো, আমি রাখি। অনেকক্ষণ ধরে গল্প করছি। কবে দেখব তোমাকে? আরে, বললামই তো ৩-৪ দিনের মধ্যেই চলে আসব। ততদিন সবুর করো। লাভ ইউ। লাভ ইউ টু। বাই। সন্ধ্যায় ধ্রুব বারান্দায় যেয়ে দেখল সাজিয়া একা একা পুল পার দিয়ে হাঁটছে। ওকে দেখে নিচে নামল। সাজিয়ার পেছনে যেয়ে দাঁড়িয়ে ডাকল ওকে। মিস সাজিয়া। ঘুরে তাকালো সাজিয়া। ধ্রুবকে দেখে বোধহয় একটু ইতস্তত বোধ করছে। সেটা বুঝে ধ্রুব বলল ওকে। আপনি যদি কিছু মনে না করেন, তাহলে কিছু কথা বলতে চাই আপনার সাথে। সাজিয়া উত্তর দিল না, তবে দাঁড়িয়ে রইল ওখানে। তখন ওর কাছে এসে দাঁড়ালো ধ্রুব। দেখুন, আমি নিজেও আপনাকে বিয়ে করার ব্যাপারে রাজি না। আমার নিজেরও পছন্দ আছে অন্য কাউকে। তাই আমার সাথে আপনি নরমাল থাকতে পারেন। কোনো সমস্যা নেই। করে দিব এই প্রস্তাবে। সাজিয়ার চেহারা দেখে মনে হলো হাঁপ ছেড়ে বেঁচেছে ও। এই প্রথম ধ্রুব ওকে হাসতে দেখল। হাসিটা সংক্রমিত হল ধ্রুবর মাঝে। চলুন বসে গল্প করি। আমার অনেক কিছু জানার আছে। দুজন বসার পর ধ্রুব কথা শুরু করল। প্রথমেই আমি সরি চেয়ে নিচ্ছি যে আপনাদের এভাবে বাসায় ইনভাইট করে এনে আমাদের তরফ থেকে না শুনতে হচ্ছে। আসলে আমি যে কাউকে পছন্দ করি এই ব্যাপারে আমার মা জানতেন না। আমি তার আসার পরেই তাকে জানাবো ভেবে রেখেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে আগে জানালেই ভালো ছিল, তাহলে আপনাদের এই হ্যারাসমেন্টটা হতো না। আই অ্যাম রিয়েলি সরি। না না, প্লিজ ডোন্ট বি সরি। এখানে আপনাদের কোনো দোষ নেই। আসলে প্রস্তাবটা তো আমাদের তরফ থেকেই এসেছে। আমার ভাইয়াই আসলে আপনাকে পছন্দ করেছেন আমার জন্য। কিন্তু আপনি তো আমাকে বলছিলেন যে আপনার নিজস্ব পছন্দ আছে। তাহলে সেটা কি আপনার ভাইয়া জানেন না? অন্যদিকে তাকিয়ে একটু হেসে উঠল সাজিয়া। আসলে আমি যাকে পছন্দ করি, সে নিজেও এটা জানে না এখনো। অবাক হল ধ্রুব,
তবে কিছু বলল না মুখ দিয়ে। সাজিয়াকে কথার মাঝপথে থামাতে চাইল না। সাজিয়া বলেই গেল, আমার সাথে ওর পরিচয় হয়েছে বেশি দিন হয়নি, তবে যে কয়টা দিন পেয়েছি আমার মনে হয়েছে হি ইজ দ্য ওয়ান ফর মি, এবং আমার মনে হয়েছে হি ফিলস দ্য সেইম। তাই আমি ডিসিশন নিয়েছি তাকেই পারসিউ করব আমি। সাজিয়ার দৃঢ়তা দেখে ভালো লাগল ধ্রুবর। সাজিয়া ধ্রুবর দিকে তাকিয়ে বলল, আপনি নিশ্চয়ই মনে করছেন কেন আমি তাহলে এখানে আসার জন্য রাজি হলাম। আসলে সত্যি বলতে বিডি এয়ারপোর্টে না নামা পর্যন্ত ভাইয়ার এই প্ল্যান আমি জানতামই না। ভাইয়া আমাকে কিছুই বলেনি। আবারও খুব অবাক হল ধ্রুব। মানে, আপনাকে না জানিয়ে নিয়ে আসা হয়েছে? মাথা নাড়ল সাজিয়া। হমম। ভাইয়াকে আমি আমেরিকাতেই 2 বার মানা করেছিলাম যে এই সম্পর্ক নিয়ে না আগাতে। তাই উনি জানতেন যে আমি এখানে আসার কথা জানলে বাংলাদেশেই আসব না। তাই লুকিয়ে রেখেছিলেন তিনি। কথাটা শুনে শিহাবের ওপর ভীষণ রাগ উঠল ধ্রুবর। ওর চেহারা দেখে সেটা বুঝল সাজিয়া। আপনি কি আমার ভাইয়ার ওপর রেগে গিয়েছেন? রাগারই কথা আপনার। আপনি হয়তোবা আমার ভাইয়াকে খুব লোভী, ডেসপারেট মানুষ মনে করছেন। তবে ট্রাস্ট মি, আমার ভাইয়াটা মানুষ খারাপ না। উনি একটু বেশি স্টাবার্ন এই যা। ধ্রুব সাজিয়ার দিকে তাকাল। হেসে দিল সাজিয়া। আমরা দুজন অনেক ইয়াং এই যেই আমাদের মা বাবাকে হারিয়েছি। তাদের পর আমাদের আর কেউ ছিল না। তাই একে অপরকে আঁকড়ে ধরেই বড় হয়েছি আমরা, আজ এই পর্যন্ত এসেছি। তাই ভাইয়া আমাকে নিয়ে একটু বেশিই পসেসিভ। আমাকে সবচাইতে বেস্ট জিনিসটা দেওয়ার পূর্ণ চেষ্টায় থাকেন তিনি। আর এটা করতে গিয়েই কখনো কখনো লাইন ক্রস হয়ে যায় তার। এইবারও তাই হয়েছে। সো প্লিজ ডোন্ট বি অ্যাংরি উইথ হিম। একটু শান্ত হল ধ্রুব, হেসে দিল। হম্মম। তাহলে এখন কি করতে চাচ্ছেন আপনি? বিয়ের ব্যাপারটা কি আপনিই না করে দিবেন নাকি আমি করব? এইখানে আমি একা বোধহয় পারব না এটা। আপনার হেল্প লাগবে আমার, মি ধ্রুব। নো প্রবলেম। আই উইল হেল্প ইউ। থ্যাঙ্কস। এই বলে একটা হাসি দিয়ে ওখান থেকে উঠতে যাচ্ছিল ধ্রুব, কি মনে করে আবার বসল। আমি জানি এটা আপনার পার্সোনাল বিষয় এবং আমার হয়তোবা এটা বলা ঠিক হচ্ছে না, বাট আই থিঙ্ক যত তাড়াতাড়ি সম্ভব আপনার সেই মানুষটাকে পছন্দের কথাটা জানানো উচিত। হাসল ধ্রুবর দিকে তাকিয়ে সাজিয়া। আমিও ডিসাইড করেছি যে তাকে সেটা জানাব। সেও ঢাকায় এসেছে। এখানেই জানিয়ে দিব তাকে। ওহ, দ্যাটস গ্রেট। আই উইশ দ্য বেস্ট ফর ইউ সাজিয়া। থ্যাঙ্কস আল্ট। খুব তাড়াতাড়ি পরের 4টা দিন অতিবাহিত হল খান প্যালেসে। এই 4 দিনে বেশ অনেক কিছুই ঘটেছে। শিহাব অনেকবার নিজ প্রচেষ্টায় রাহেলা বেগমের সামনে ধ্রুব আর সাজিয়ার বিয়ে প্রসঙ্গ টেনে এনেছিল, তবে ধ্রুবর বলে দেওয়া উপযোগী পথে চলে প্রতিবারই বিষয়টা এড়িয়ে যেতে সক্ষম হয়েছেন রাহেলা বেগম। এতে অবশ্য শিহাবের মনোবল একটুও ভাঙেনি, কারণ সে দেখেছে যে আসার পর থেকে ধ্রুব আর সাজিয়া ভালোই মিলেমিশে গেছে। ধ্রুব অফিস থেকে বাসায় আসার পর থেকেই দুজন অনেক গল্প গুজব করে, সারা বাড়ি হেঁটে বেড়ায়। শিহাবের মনে হচ্ছে ওদের দুজনের মিল হচ্ছে, একে অপরকে চিনে নিচ্ছে, জেনে নিচ্ছে ওরা। এটাই তো শিহাব চায়। তবে মজার বিষয়টা হল, শিহাবে ঘুণাক্ষরেও ধারণা নেই যে সাজিয়া আর ধ্রুবর মাঝে কি নিয়ে কথা হচ্ছে। দুজনে মিলে বিভিন্ন ধরনের আইডিয়া চিন্তা করছে কিভাবে এই বিয়েতে মানা করার ঘোষণাটা শিহাবকে তারা শোনাবে। আগের থেকে এখন পরিস্থিতি একটু জটিল হয়ে গেছে, কারণ এখন 3টা শর্ত মাথায় রেখে তাদের আগাতে হচ্ছে। 1.
সাজিয়া কোনোভাবেই শিহাবের মন ভাঙতে চায় না, বড় ভাইকে কষ্ট দিতে চায় না, তাই এমনভাবে ব্যাপারটা শিহাবের সামনে আনতে হবে যেটাতে ও মন ক্ষুণ্ণ না হয়। 2. যেহেতু রাহেলা বেগম নিউ ইয়র্কে থাকতে একটা কথা দিয়েছিলেন শিহাবকে, তাই ধ্রুব যখন প্রস্তাবে নিজের অমত জানাবে, তখন ওদের পরিবারের বদনামি হওয়ার সম্ভাবনা আছে। এটা অনেক দিক থেকে ক্ষতিকর প্রমাণিত হতে পারে, তাই বিষয়টা এমনভাবে ওদের উপস্থাপন করতে হবে যাতে খান পরিবারের ওপর কোনো লাঞ্ছনা না আসে। আর 3. এবং সবচাইতে জরুরি শর্ত, এই প্রস্তাবে মানা করার পর শিহাব যাতে এমনভাবে বেঁকে না যায় যে পরে সাজিয়া যাকে আসলেই পছন্দ করে তাকেই মেনে না নেয়। এই ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। এদিকে ধ্রুবর উপদেশে সাজিয়া সিদ্ধান্ত নিয়েছে যে সে ছেলেটার সাথে এবার দেখা হলেই নিজের মনের কথা বলে দিবে। ভাইয়ের সামনে যাওয়ার আগে সাজিয়ার স্পষ্ট হওয়া দরকার যে সে কার জন্য এই যুদ্ধে নেমেছে এবং সেটার সার্থকতা কতটুকু। এই জন্য ইরফানকে ফোন দিয়েছিল সাজিয়া। দেখা করার কথা বলেছিল। ইরফানও ওর সাথে দেখা করতে চায় তা জানিয়েছে। ঠিক হয়েছে সোমবার রাতে মিট আপ করবে ওরা। এদিকে শনিবারে ঢাকায় ফিরে এসেছে অর্ণিমা। ধ্রুবই এয়ারপোর্ট থেকে রিসিভ করেছে ওকে। টার্মিনালে অর্ণিমাকে দেখে যেভাবে জড়িয়ে ধরেছিল ধ্রুব তা আশপাশের মানুষজনদের নজর কেড়েছে। এতে ভীষণ লজ্জা পেয়েছে অর্ণিমা। ধ্রুবকে গাড়িতে ওঠার ভীষণ বকেছে ও। তুমি কি পাগল? এভাবে পাবলিক প্লেসে জড়িয়ে ধরে কেউ? আমি তো কেউ না। আর তাছাড়া নিজের বউকে জড়িয়ে ধরতে সমস্যা কি? এখনো বউ হই নাই কিন্তু। আর তোমার বেশি দিন বাকিও নাই আমার বউ হতে। তোমার বাবা মায়ের পারমিশন তো পেয়েই গিয়েছি। এক হাতে স্টিয়ারিং ধরে আরেক হাতে অর্ণিমার হাত নিল ধ্রুব। জানো অর্ণিমা, তোমার বাবার ফোন পাওয়ার পর মা অনেক খুশি হয়েছেন। তবে তার থেকে বেশি মনে হয় আমি চিন্তামুক্ত হয়েছি। হেসে ফেলল অর্ণিমা। মেহরাব খান আবার টেনশন করেন কিছু নিয়ে? তোমার বাবা রাজি না হলে এই মেহরাব খান নামটা কোনো কাজেই লাগত না। আমি তো প্ল্যান করেই ফেলেছিলাম, যদি একবার শুনি যে তোমাদের বাসা থেকে অমত পোষণ করছে তাহলে তখনই নেক্সট ফ্লাইটে আমি চট্টগ্রাম যেয়ে তোমার বাবার সাথে কথা বলবো। যেভাবেই হোক মানিয়েই ছাড়ব তাকে। খিলখিল করে কিছুক্ষণ হাসল অর্ণিমা। তারপর জিজ্ঞেস করল ধ্রুবকে, তোমাদের বাসার কি অবস্থা? সাজিয়াদের সাথে কোনো কথা হলো? 3-4 দিনে সাজিয়া আর ওর মাঝে যা যা কথা হয়েছে তা সহ অর্ণিমাকে জানালো ধ্রুব। পরিস্থিতির জটিলতা বুঝতে পারল অর্ণিমা। আয় হায়, তাহলে তো ভালো ঝামেলা হয়ে গেল। এখন কি করবা? এখন আমার না, সাজিয়ার কাজ করতে হবে। ওকে আগে ছেলেটার সাথে সবকিছু ক্লিয়ার করতে হবে। যদি ছেলেটাও একই ফিলিংস রাখে তাহলে ওকেও আমাদের মাঝে আনতে হবে, আর তা যদি না হয় তাহলে তৃতীয় শর্তটা এমনিতেই বাদ হয়ে যাবে। হম্মম। সাজিয়ার ওপর এখন অনেক প্রেশার। খারাপ লাগছে মেয়েটার জন্য। এর মাঝেই অর্ণিমার ফ্ল্যাটের সামনে গাড়ি থামালো ধ্রুব। খারাপ লাগার কিছু নেই। মেয়েটা, আমার মনে হয়েছে, বেশ স্ট্রঙ্গ। কাল আসছো তো, ওকে দেখলেই বুঝবা। ঠিক আছে। আমার লাগেজটা নামিয়ে দাও। এই বলে অর্ণিমা নামতে যাচ্ছিল আরেক পাশ দিয়ে, হঠাৎ ধ্রুব ডেকে ওঠায় ঘুরে ওর দিকে তাকাতেই অর্ণিমার গালে আদর করে দিল ধ্রুব। চমকে হেসে দিল অর্ণিমা। ধ্রুব সেই হাসি নিয়েই গভীর আবেগে বলল, আই মিস ইউ। অর্ণিমা ধ্রুবর চোখে সেই ভালোবাসা দেখে গলে গেল ভেতর থেকে। আই মিস ইউ টু। পরের দিন বিকেলে অর্ণিমা খান প্যালেসে আসতেই ওর ওপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ল বাড়ির সবাই। রাহেলা বেগম এসে জড়িয়ে ধরলেন ওকে। অনেক আদর করলেন।
ছোট্ট আরিশা ছুটে এসে অর্ণিমার কোমর জড়িয়ে ধরল। আন্টি আন্টি তুমি চলে এসেছ, আর যাবা না। আই মিশড ইউ আল্ট, আর যাবা না। ওদিকে আফসার আর নার্গিস সহ বাকি স্টাফরাও অর্ণিমাকে দেখে উৎফুল্ল হয়ে উঠল। একমাত্র গেস্টরা ছাড়া বাড়ির বাকি সবাইকেই ধ্রুবর আর অর্ণিমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার সুখবর জানানো হয়েছে। সাথে এই ব্যাপারে শিহাবদের সামনে যেন কোনো কথা না হয়, সেটাও সাবধান করে দেওয়া হয়েছে ওদের। এত হই হুল্লোড় শুনে হঠাৎ বিথি রুম থেকে বের হল। শিহাব দুপুরে ভাত ঘুম দিয়েছে দেখে সে আওয়াজ শোনেনি। বিথিকে দেখেও সবাই শান্ত হয়ে পড়ল হঠাৎ। শুধু আরিশা অর্ণিমাকে টেনে টেনে ওপরে নিয়ে চলল। বিথির পাশ দিয়ে আফসার যাচ্ছিল। ওকে ডেকে জিজ্ঞেস করল বিথি, আফসার ভাই, কে এসেছে? খুব হইচই শুনলাম, আমতা আমতা করে বলল আফসার। ও উনি 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 আমাদের আরিশা বেবির প্রাইভেট টিউটর, অর্ণিমা মিস। আমাদের আরিশা বেবির খুব খেয়াল রাখেন তিনি। এই বাড়ির একজন গুরুত্বপূর্ণ সদস্যের মতন তিনি আমাদের কাছে। তা ওনার আশাতে এত হৈহুল্লোড় কেন? ওটা উনি অনেকদিন ঢাকায় ছিলেন না, তাই আমরা একটু মজা করলাম ওনার সাথে। আমাদের বাসার রুল এটা, যে কেউ অনেকদিন পর আসলে আমরা এভাবেই গ্রিট করি। হা হা হা। আমি একটু আসি, ম্যাডাম ডেকেছেন। আর এক মুহূর্ত দেরি করল না আফসার, সরে গেল তাড়াতাড়ি। রুমে এসে অর্ণিমা আরিশাকে কোলে নিয়ে অনেক গল্প করল। আরিশাও ছাড়ছিল না ওকে। এমন সময় দরজায় নক হওয়াতে তাকালো দুজন। একটা মেয়েকে দেখতে পেল অর্ণিমা। হাইটে মোটামুটি ওর সমান হবে, তবে বয়সে ছোট বোঝাই যাচ্ছে। হাসিটা খুব মিষ্টি মেয়েটার। সেই হাসি দিয়েই ভেতরে ঢোকার অনুমতি চাইল ও। আসতে পারি? অর্ণিমাও হাসল। হাসুন। অর্ণিমার সামনে এসে দাঁড়ালো মেয়েটা। ডিস্টার্ব করছি না তো? না না, একদমই না। আসুন বসুন। থ্যাঙ্কস। আমি সাজিয়া। অর্ণিমা আগেই ধরতে পেরেছিল সেটা। আমি অর্ণিমা। অর্ণিমা? আপনি অর্ণিমা? ওহ ওয়াও, শেষ পর্যন্ত সামনাসামনি দেখলাম আপনাকে। আপনার ব্যাপার ধ্রুব ভাইয়ার কাছে শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। তবে এখন বুঝতে পারছি তিনি এত পাগল কেন আপনার জন্য। একটা প্রশংসাও বাড়তি করেননি তিনি। লজ্জা পেল অর্ণিমা। এর মধ্যেই পেছনে আবার নক করার আওয়াজ হল। এবার তিনজনই তাকিয়ে দেখল ধ্রুবকে। অফিস থেকে মাত্র ফিরেছে। অর্ণিমা আর সাজিয়াকে দেখে হাসল ও। সো ইউ বোথ হ্যাভ মেট? উৎফুল্ল সুরে বলল সাজিয়া। ভাইয়া, টু গুড। এই কারণেই ছবি দেখাতে চাননি আগে। সামনা ভাবিকে দেখে আমাকে সারপ্রাইজ করাতে চেয়েছিলেন। ধ্রুব হো হো করে হেসে দিল। তারপর অর্ণিমার দিকে তাকাল। অর্ণিমা, আজ আমার সাথে আমার একটা ফ্রেন্ডও এসেছে। তোমার সাথে দেখা করাবো বলে নিয়ে এসেছি। ও আচ্ছা, কোথায় তিনি? এই তো এখানে। আরে, কই গেল? আমার পেছনেই তো ছিল। মনে হয় আমার রুমে গেছে। দাঁড়াও, নিয়ে আসছি ওকে। 1 মিনিটের মাঝেই ধ্রুবর নিয়ে আসলো নিজের বন্ধুকে আরিশার রুমে। সাজিয়া আর আরিশা তখন স্টাডি টেবিলের ওপর ঝুঁকে কি একটা কালার করাতে ব্যস্ত হয়ে পড়েছিল। ধ্রুব পরিচয় করাতে লাগল অর্ণিমার সাথে। অর্ণিমা, মিট ইরফান, আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড। আমরা খুবই ক্লোজ একে অপরের সাথে। ও এখন নিউ ইয়র্কে থাকে, পিএইচডি করছে ওখানে।
আর ইরফান, এটা অর্ণিমা, তোর ভাবি। অর্ণিমা। পেছনে ফিরে থাকা সাজিয়া এতক্ষণ সব শুনছিল, আর কিছু মাথায় ঢুকল না ওর। বুকের ভেতরে হৃদস্পন্দন বেড়ে মনে হচ্ছে ফেটে পড়বে। ঝট করে ফিরে তাকালো ধ্রুবদের দিকে। ইরফানকে সামনে দেখে জীবনের সবচাইতে বড় ঝটকাটা খেল। জীবনের বড় ঝটকা যে সাজিয়াই খেল, তা কিন্তু না। ইরফানও মনে হয় আর কখনো এতটা হতবাক হয়নি। সাজিয়াকে এই পরিবেশে নিজের সামনে দেখে চোখ মনে হচ্ছিল কোটর থেকে বের হয়ে যাবে ওর। ওদিকে সাজিয়ার মনে হচ্ছিল এখনই জ্ঞান হারাবে ও। আশপাশে সবকিছু কেমন যেন ঠেকল ওর কাছে। ইরফানকে কি আসলেই সামনে দেখছে, নাকি কল্পনা করছে? কল্পনাই হবে। এতটা কাকতালীয় ঘটনা ঘটে নাকি? ধ্রুব আর অর্ণিমা, ইরফান আর সাজিয়ার প্রতিক্রিয়া দেখে অবাক হয়েছে। ইরফান আর সাজিয়া দুইজনের মুখেই মনে হচ্ছে তালা লেগে গেছে। একে অপরের দিকে এক পলকে তাকিয়ে আছে দুজন। চেহারার ভাবি বলে দিচ্ছে, একে অপরকে চেনে তারা এবং ভালো করেই চেনে। তার জন্যই এখানে দেখা হয়ে যাওয়াটা বিশ্বাস হচ্ছে না ওদের। কেমন যেন একটা নাটকীয় পরিবেশের সৃষ্টি হলো রুমটাতে, আর সেটাকেই হালকা করার জন্য ধ্রুব কথা শুরু করল। তোমরা কি একে অপরকে চেনো? ধ্রুবর আওয়াজে নড়ে উঠল দুজন। ইরফান আগে বাড়ল, কাছে গেল সাজিয়ার। সাজিয়া, তুমি এখানে? কিভাবে? সাজিয়ার হাতটা ততক্ষণে নিজের হাতে নিয়েছে ইরফান। ইরফানের ছোঁয়া পেয়ে ভেতর থেকে নড়ে উঠল সাজিয়া। বাস্তবতা উঠে আসলো ওর সামনে। এটা ইরফান। আর কেউ না, ইরফানকেই দেখছে ও। এরপরে যা হলো তা কেউ কল্পনা করেনি। বাকি তিনজনকে একদম অবাক করে দিয়ে এক দৌড়ে রুম থেকে বের হয়ে গেল সাজিয়া। ওকে সিঁড়ি বেয়ে ছাদে উঠতে দেখল তিনজন। ধ্রুব আর অর্ণিমা এতক্ষণ কি হলো কিছুই বুঝতে পারল না। সাজিয়া এভাবে কেন দৌড়ে পালালো, ইরফানই বা কেন ঘরময় নার্ভাসনেসে পায়চারি করছে, কিছু মাথায় ঢুকল না ওদের। অর্ণিমা তখন ধ্রুবর দিকে তাকিয়ে বলল, আমি সাজিয়াকে দেখে আসি। মাথা নেড়ে সায় জানালো ধ্রুব। তারপর অর্ণিমা বের হয়ে গেলে ইরফানের কাছে গেল। অর্ণিমা ছাদে উঠে সামনেই সাজিয়াকে দেখতে পেল। খালি ছাদে একা একাই কথা বলছে মেয়েটা। হায় আল্লাহ, এটা কি আমি সত্যি দেখলাম? ইরফান এখানে এসেছে? ও ধ্রুব ভাইয়ার ফ্রেন্ড? এত বড় কোইন্সিডেন্স! আমার বিশ্বাসই হচ্ছে না। একটু থামল সাজিয়া। আবার কথা বলা শুরু করল, তবে এবার ঝাড়ির মারল নিজেকে। আচ্ছা, আমি এভাবে দৌড়ে পালালাম কেন? ছি ছি, বাকিরা কি মনে করবে? কেউ সেরকম কিছুই মনে করেনি সাজিয়া। অর্ণিমার আওয়াজ নিজের পেছনে শুনতে পেরে ঘুরে গেল সাজিয়া। আপু, আপনি? সাজিয়ার কাছে আসলো অর্ণিমা। ওকে একপাশ থেকে জড়িয়ে ধরল। তোমাকে তুমি করে ডাকতে পারি? হ্যাঁ আপু, নিশ্চয়ই। আমি আপনার থেকে ছোট। হমম। সাজিয়া, নিচে যা হয়েছে তা নিয়ে আমরা কেউ কিছুই মনে করিনি, ডু নট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তবে কিছু একটা যে ঘটেছে এটা বুঝতে পেরেছি, তা না হলে তুমি এইভাবে দৌড়ে ছাদে আসতা না। যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে কি হয়েছে তা আমাকে বলতে পারো। সাজিয়া অর্ণিমার দিকে তাকাল। দৃষ্টিতে ইতস্ততার ভাব। আপু, ধ্রুব ভাইয়া কি আপনাকে বলেছে যে আমি কাউকে পছন্দ করি? হমম, বলেছে তো। সে নিউ ইয়র্কে আমার ইউনিতেই পড়ে। এবার ঢাকায় এসেছে। আর কিছু বলা লাগল না সাজিয়ার।
অর্ণিমার বিস্ময় ভরা চেহারা দেখে স্পষ্ট বোঝা গেল যে সে আসল ব্যাপারটা ধরতে পেরেছে। ইরফান? তুমি ইরফানকে পছন্দ করো? লাজুক একটা হাসি দিয়ে মাথা নিচু করে ফেলল সাজিয়া। তারপর মাথা নাড়িয়ে সম্মতি জানালো অর্ণিমাকে। ঠোঁটে হাসি ছড়ালো অর্ণিমা। এই কারণে দৌড়ে চলে এসেছেন আপনি? হ্যাঁ, নিশ্চয়ই এখানে তাকে দেখবা, এটা এক্সপেক্ট করো নাই। সেই জন্যই তো দৌড় মেরেছি আপু। হুট করে দেখায় এত অবাক হয়েছিলাম যে। বুঝতে পেরেছি আমি। বাদ দাও এখন এইসব, চলো নিচে যাই। না আপু, আমি যাব না নিচে। আরে, কেন যাবা না? দেখা করবা না ইরফানের সাথে? পরে দেখা করব। শেষ কথাটা সাজিয়া একদম আলতো মুখে বলল। লজ্জায় ওর চেহারা যে লাল হয়ে পড়েছে তা দেখে মিষ্টি করে হেসে দিল অর্ণিমা। আর কিছু না বলে নিচে নেমে গেল। ওদিকে রুমে ধ্রুব ইরফানকে জিজ্ঞেস করেই চলেছে। কি রে, একে অপরকে চিনিস নাকি তোরা? ইরফানের মনের ভেতরে সাজিয়াকে দেখে এই মুহূর্তে চলছে এক খুশির জোয়ার। ধ্রুবর কোনো কথাই ওর কানে ঢুকছে না। বারবার নিজের মাঝেই হেসে চলেছে ও। তুই হেসেই যাবি নাকি আমাকে কিছু বলবি ইরফান? এই সময় রুমে ঢুকল অর্ণিমা। মুচকি হেসে ধ্রুবর কাছে এসে দাঁড়াল। ধ্রুবকে ইশারায় বলল ওর কাঁধ নামাতে। তারপর ইরফান যাতে শুনতে না পায় এমনভাবে ধ্রুবর কানে কানে সাজিয়ার থেকে শোনা সবকিছু বলল ও। শুনে চোখ ছানাবড়া হয়ে গেল ধ্রুবর। হতবাক চেহারায় তাকালো অর্ণিমার দিকে ও। চোখে এখনো অবিশ্বাস দেখে আশ্বস্ততার হাসি দিল অর্ণিমা। এরপরে ইরফানের দিকে তাকালো ধ্রুব। শালা, তাহলে তুই সে? ইরফান অবাক হয়ে তাকালো ধ্রুবর দিকে। আমি সে কে? হো হো করে হেসে দিল ধ্রুব। এখন একদম স্বাভাবিক হয়ে গেছে ও। ইরফানের কাঁধ চাপড়ে দিয়ে বলল। ডুবে ডুবে ভালোই জল খাচ্ছিল আমেরিকাতে না? তুই কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না। খুলে বল সব। আর তার আগে এটা বল যে সাজিয়া তোর এখানে কি করছে? তোর আত্মীয় নাকি ও? না দোস্ত, আমি কিছুই বলবো না। এই সব কিছুর উত্তর সাজিয়াই তোকে দিবে। অর্ণিমা, সাজিয়া কোথায়? ছাদে আছে। নিচে আসতে চাচ্ছে না। এই কথায় অর্ণিমা আর ধ্রুব দুজনেই হেসে দিল। ইরফানকে বলল ধ্রুব, ছাদে যা, সাজিয়ার সাথে কথা বল। আই অ্যাম শিওর তোদের একে অপরের সাথে অনেক কথা বলার আছে। ইরফান ধ্রুবর কথায় অবাক হলেও আর বেশি কিছু বলল না। চুপচাপ বের হয়ে ছাদের দিকে পা বাড়াল ও। এদিকে নিচে চলছে আরেক ঘটনা। রাহেলা বেগম গতকালই তার ছোট বোন শেলিকে ফোন দিয়েছিলেন খুশির খবর দেওয়ার জন্য যে অর্ণিমাদের পক্ষ থেকেও সবাই রাজি হয়ে গেছে। আজ যখন শেলি জানতে পেরেছেন যে অর্ণিমা আরিশাকে পড়াতে বাসায় এসেছে তখন আর নিজেকে থামিয়ে রাখতে পারেননি তিনি। ছুটে চলে এসেছেন খান প্যালেসে। আফসার ড্রয়িং রুমেই ছিল যখন শেলি ঢুকলেন বাসায়। উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করলেন আফসারকে, আফসার, আমাদের ধ্রুবর বউ নাকি বাসায় আসছে? কই কই, আমার সাথে দেখা করাও তো। আফসারও মেতে উঠেছিল শেলির খুশিতে, কিন্তু সাথে সাথেই থমকে দাঁড়িয়ে গেল শেলির পেছনে শিহাব আর বিথিকে দেখে। সব শুনে ফেলেছে দুজন। তাড়াতাড়ি শেলিকে বলল আফসার, ম্যাডাম, আপনি আমার সাথে আসেন প্লিজ। ওরা চলে গেলে বিথি কনফিউজ হয়ে শিহাবের দিকে তাকাল। ধ্রুবর বউ? উনি কার কথা বলছিলেন? আর তুমিই বা এভাবে হাসছ কেন শিহাব? আরে বোকা, এখনো বুঝলা না? উনি আমাদের সাজিয়ার কথা বলছেন।
সাজিয়াকেই দেখতে চাচ্ছেন তিনি। ধ্রুবর বউ আর কে আছে বলো? হা হা হা। এখন খুব শান্তি লাগছে আমার। যাক, কথা মনে হয় দু একদিনেই পাকাপাকি হয়ে যাবে বিথি। আই অ্যাম সো হ্যাপি। মনের শান্তিতে এরপর শীষ বাজাতে বাজাতে নিজের রুমের দিকে চলল শিহাব। ছাদের দরজাতেই ইরফানের সাথে দেখা হয়ে গেল সাজিয়ার। সাজিয়া নিচে নামতে যাচ্ছিল। ইরফানকে দেখে ঝট করে চোখ নামিয়ে ফেলল ও। হেসে দিল ইরফান। হায় সাজিয়া। সাজিয়া ইতস্তত হয়ে হেসে আবার ছাদে ঢুকল। পিছে পিছে এলো ইরফান। দুজন দাঁড়ালো এক জায়গায়। নিজের হাতের সাথে সাজিয়ার খেলা করতে দেখে বুঝতে পারল ইরফান যে ভেতর ভেতর মেয়েটা লজ্জা পাচ্ছে। তাই নিজেই কথা শুরু করল। নিউ ইয়র্কের সেই বৃষ্টিতে ছাতার নিচে দুজনের রাস্তা পার করা, গ্রুপের মিটিংয়ে হুট করে দেখা হয়ে যাওয়া, এখানে এসে একই বাসায় একে অপরকে সামনাসামনি পাওয়া, আমাদের সাক্ষাৎগুলো সবসময় মনে হয় এরকম কাকতালীয় ভাবেই হয়েছে, তাই না? এমন মনে হচ্ছে ফেইট বারবার আমাদের দেখা করাতে চাচ্ছে, কি বলো তুমি? স্মিত হাসি হেসে দিল সাজিয়া। ভেতর ভেতর খুশিতে নাচছিল ওর মন, তবে বাইরে ও চুপ করেই দাঁড়িয়ে রইল। ইরফান আবার জিজ্ঞেস করল, আচ্ছা, ধ্রুবদের পরিবারকে কিভাবে চিন তোমরা? কাজিন নাকি তুমি ওর? না। তাহলে? আবার হাসল ইরফান। কি হলো? আমাকে দেখে মনে হচ্ছে খুশি হওনি তুমি, তাই বোধহয় কথা বলছো না। হম্মম, আমি আসলে খামখা খুশি হচ্ছিলাম ভেতর ভেতর। থাক, বাদ দাও, চলো নিচে যাই। ইরফান ঘুরতেই সাজিয়া বলে উঠল, না না, আপনি ভুল বুঝছেন। আমি আপনাকে দেখে খুবই খুশি হয়েছি। আবার সাজিয়ার দিকে ফিরল ইরফান। সাজিয়ার চোখে লজ্জা দেখে ভালো লাগল ওর। ধ্রুব বলছিল তোমার নাকি আমার সাথে অনেক কথা বলার আছে। তুমিও ফোনে আমাকে বলেছিলা এটা। তা কি নিয়ে কথা আছে শুনি একটু। সাজিয়া হঠাৎ অনুভব করল যে ও ভীষণ নার্ভাস হয়ে পড়েছে। ইরফানকে নিজের মনের কথা কিভাবে বলবে, সব সাজিয়ে রেখেছিল ও। কিন্তু এখন সামনে আসার পর সব ভুলে গিয়েছে। গরমিল পাকিয়ে যাচ্ছে ভেতরে। তাই নিজের দুটো ঠোঁট একে অপরের সাথে টিপে ইরফানের দিকে তাকালো ও। মমম, কালকে দেখা হলে বলবো। অবাক হল ইরফান। কাল কেন? আজ যখন দেখা হয়েছে, আজই বলে দাও। আজ পারবো না। কেন? ব্যাস পারবো না। এইখানে বলবো না। কালকে বাইরে দেখা করেন, তখন বলবো। ও, তাহলে আমাদের এর বাইরে যাওয়া লাগবে? হমম, ঠিক আছে। এটা আজই সম্ভব। আসো আমার সাথে। এই বলে ইরফান হুট করে সাজিয়ার হাত ধরে ছাদের দরজার দিকে রওনা দিল। সাজিয়া পেছনে থেকে হকচকিয়ে গেল পুরো। আরে, কই যাচ্ছেন? আমরা কিভাবে বাইরে যাব? সেটা আমার ওপর ছেড়ে দাও। কি কিন্তু, আপনি এত তাড়াহুড়ো করছেন কেন? বললাম তো কাল বলবো সব। হঠাৎ থেমে গেল ইরফান। তাকালো ফিরে সাজিয়ার দিকে। কারণ আগামীকাল দেখা হলে আমারও তোমাকে কিছু বলার ছিল সাজিয়া। তবে আজকে তোমার সাথে দেখা হওয়ার পর থেকে মনে হচ্ছে আই কান্ট ওয়েট। আমি শুনতে চাই তুমি কি বলবা আমাকে। দেখতে চাই আমাদের দুজনের কথা মেলে কি না। ধ্রুব আর অর্ণিমা আরিশার রুমেই গল্প করছিল যখন ইরফান আর সাজিয়া হাতে হাত ধরে ওদের সামনে এসে দাঁড়াল। হুট করে ওদের এভাবে দেখে একটু অবাক হল অর্ণিমা আর ধ্রুব। সাজিয়া কেমন যেন গুটিয়ে আছে ইরফানের পেছনে। চেহারায় লজ্জা স্পষ্ট।
আর ইরফান শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল ওর হাত। ইরফানের চোখে ছিল দৃঢ়তার ছাপ। সরাসরি ধ্রুবকে বলল ইরফান, আমাদের দুজনের একে অপরের সাথে জরুরি কিছু কথা আছে, তবে সাজিয়া এখানে তা বলতে চাচ্ছে না। তাই ওকে নিয়ে বাইরে যেতে চাচ্ছি আমি। ইরফানের চোখের সেই দৃঢ়তা ওর ভাষাতেও আঁচ করতে পারল ধ্রুব। বুঝল বেশ সিরিয়াস হয়ে আছে ইরফান এই সময়ে। তারপরও সাজিয়াকে জিজ্ঞেস করল ধ্রুব, সাজিয়া তুমি কি যেতে চাও ইরফানের সাথে? পেছনে থেকে ইতস্ততার সাথে মাথা নেড়ে সম্মতি জানাল সাজিয়া। মেয়েটা ভীষণ বিব্রতবোধ করছে এটা বুঝতে কারোর কষ্ট হল না। ধ্রুব বলল তখন, সাজিয়াকে একা ইরফানের সাথে পাঠানো যাবে না, তাহলে শিহাব ভাই সন্দেহ করে বসবে। তবে আমার সাথে বের হলে তিনি আর কিছু বলবেন না। কোমরের দুপাশে দুহাত রেখে চিন্তিত ভঙ্গিতে অর্ণিমার দিকে তাকাল ধ্রুব। অর্ণিমা, আজ ভার্সিটিতে ক্লাস তো নেই তোমার, তাই না? না। গুড। চলো আজ ঘুরে আসি আমরা। আবার সাজিয়ার দিকে তাকাল ধ্রুব। সাজিয়া তুমি ঝটপট রেডি হয়ে নাও, আমি তোমার ভাইয়ার থেকে পারমিশন নিয়ে আসছি। এই বলে রুম থেকে বের হয়ে গেল ধ্রুব। ওর পেছনে পেছনে বের হল বাকিরাও। শিহাবের কাছ থেকে সাজিয়াকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার পারমিশন পেতে একটু কষ্ট হল না। খুশি মনে শিহাব অনুমতি দিয়ে দিল। এদিকে রাহেলা বেগমের রুমে ওনার সাথে শেলি বসা। অর্ণিমাকে নার্গিস যে ডেকে নিয়ে এসেছে। ওনাদের কাছে আসতেই অর্ণিমাকে বুকে জড়িয়ে ধরলেন শেলি। মন ভরে আদর করে তারপর ওকে নিজের সামনে বসালেন। আম্মু, তোমাকে আজ দেখে কি যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না আমি। আমাদের ধ্রুব কোটিতে একটা ছেলে, আমাদের পরিবারের রত্ন ও। দেখো, ও তোমাকে অনেক খুশি রাখবে। এটা বলতে বলতেই অর্ণিমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন শেলি, তখনই রুমে ঢুকল ধ্রুব। ওকে দেখে অর্ণিমার হাত ধরে টেনে শেলি দুজনকে পাশাপাশি দাঁড় করালেন। মাশাল্লাহ, আপা কি সুন্দর জুটি হয়েছে দেখ দুজনের। তুমি দুনিয়া খুঁজে বেড়াচ্ছিলা অথচ তোমার বউ তোমার ঘরের ভেতরেই ছিল। ধ্রুব বাবা, এখন তাড়াতাড়ি বিয়েটা করে ফেল তোরা। শুনলাম বিয়াইদের পক্ষ থেকেও সবাই রাজি। তাহলে আর দেরি কিসের? ধ্রুব হেসে এক পাশ দিয়ে নিজের খালাকে জড়িয়ে ধরল। খালামণি, আর একটু সবুর করো। চোখের সামনে যেই ঝামেলাটা আছে সেটাকে সলভ করেই তোমাদের আর ওয়েট করাবো না। হো হো করে হেসে দিলেন শেলি। ইস, ভাব এমন দেখাচ্ছিস যেন আমরাই শুধু ওয়েট করছি। তোর নিজেরও যে তরস সইছে না সেটার কি? দেখ, অর্ণিমা পর্যন্ত হেসে দিয়েছে। ধ্রুব অর্ণিমার দিকে তাকিয়েই ওর হাসি ভরা চেহারা দেখে গলে গেল একদম। 40 মিনিট পরে চারজন বের হল। গুলশানের দিকে গাড়ি চালালো ধ্রুব। সারা রাস্তা অর্ণিমার হাত শক্ত করে ধরে রাখল সাজিয়া। অর্ণিমা অনুভব করল মেয়েটার হাত বরফ ঠান্ডা হয়ে গেছে। একটা 5 তারকা হোটেলের লবিতে যেয়ে গাড়ি থামালো ধ্রুব। মেয়েরা নেমে গেলে গাড়ি নিয়ে পার্কিংয়ের দিকে চলে গেল ও। এই ফাঁকে সাজিয়াকে একটু শান্ত করার চেষ্টা করল অর্ণিমা। সাজিয়া, তুমি এত নার্ভাস হয়ে যাচ্ছ কেন আপু? আমার তো মনে হচ্ছে ইরফানও তোমাকে খুব পছন্দ করে। যেভাবে তোমার হাত ধরে আমাদের সামনে নিয়ে আসলো সেটা দেখেই বুঝেছি ওর মনের ভাবনা। সাজিয়া করুণ চোখে তাকালো অর্ণিমার দিকে। আপু, আমারও মনে হয়েছে ও আমাকে পছন্দ করে। কিন্তু পছন্দ করা এক জিনিস আর বিয়ের ব্যাপারে কথা বলা আরেক। আমি আজ সবকিছু কিভাবে খুলে বলি ওকে? বলার সময় যদি গুলায় ফেলি সব? এই কথায় অর্ণিমার একটু চিন্তা হল।
আসলেই একটা মেয়ের জন্য একটা ছেলেকে এত কিছু বলাটা কঠিন। তাই তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলল অর্ণিমা। সাজিয়া, তুমি শুধু তোমার পার্সোনাল ফিলিংসের কথাটা ইরফানকে জানাবা। আমি আর ধ্রুব হোটেলেই থাকব। তোমাদের নিজেদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যখন হয়ে যাবে তখন আমরা এসে বাকিটা ইরফানকে বোঝাব। উই বোথ উইল হেল্প ইউ, ওকে? হঠাৎ উজ্জ্বল হতে দেখা গেল সাজিয়ার মুখ। অনেকটা শান্ত হলো মনে হয় এখন। অর্ণিমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল। এরই মাঝে চলে এসেছে ধ্রুব আর ইরফান। মেয়েদের সামনে এসে সরাসরি সাজিয়ার দিকে তাকালো ইরফান। ধ্রুব, আমি সাজিয়াকে নিয়ে একান্তে কিছু কথা বলতে চাই, ইফ দ্যাটস ওকে। ভরাট কণ্ঠে বলল ধ্রুব। ইটস কমপ্লিটলি ফাইন, গো আহেড। ইরফান সাজিয়াকে নিয়ে লিফটে উঠে যাওয়ার পর অর্ণিমা ধ্রুবকে সব জানাল। সরি, তোমার সাথে না ডিসকাস করেই সাজিয়াকে বলে দিয়েছি যে আমরা দুজন বিয়ের বিষয়টা নিয়ে ইরফানের সাথে কথা বলবো। মুচকি হেসে অর্ণিমার হাত নিজের হাতে নিল ধ্রুব। তুমি ঠিক করেছ। আমিও মনে মনে এই ব্যাপারটা চিন্তা করছিলাম। সাজিয়া ছোট, ও একা এত কিছু সামলাতে পারবে না। তাই ভেবেই রেখেছিলাম ওর ভাইয়ের পার্টটুকু আমি ইরফানকে বোঝাব। হোটেলের রুফটপে সুইমিং পুল, সেখানেই সাজিয়াকে নিয়ে আসলো ইরফান। লিফটে ঢোকা মাত্রই সাজিয়ার হাত নিজের হাতে নিয়ে নিয়েছিল ও। এখনো ছাড়েনি সেটা। ছাড়া ইচ্ছাও বোধহয় নেই এখন। সাজিয়ার এই বিষয়টা খুব মনে ধরেছে। ইরফানের হাতের তালুতে ওর হাত উষ্ণ গরম একটা অনুভূতি পাচ্ছে। লিফট থেকে বের হয়ে খুব ধীর গতিতেই পা চালিয়ে পুলের একপাশে ওকে নিয়ে এলো ইরফান। সাজিয়া খেয়াল করল এখন খুব শান্ত দেখাচ্ছে ইরফানকে। ধ্রুবদের ছাদে যেরকম উত্তেজিত হয়ে গিয়েছিল ও তেমনটা এখন নেই। ইরফান ওকে নিয়ে একপাশে সেট করা টেবিলে বসল। পুলের সাথে একটা রেস্টুরেন্টও আছে এখানে। রাত নেমে গেছে, তাই রেস্টুরেন্টের সুসজ্জিত আলোগুলো জ্বলে উঠেছে। সাথে চলছে মন ছুঁয়ে যাওয়া এক আলতো সুর। চুপচাপ বসে শুধু মিউজিক শুনতে যদি কেউ চায় তাহলে এই জায়গাতে আসাটাই উপযুক্ত। তবে সাজিয়ার মাথায় এই সময় মিউজিক ঢুকছে না। হাজারো কথা খেলে যাচ্ছে ভেতরে। ভীষণ নার্ভাস ফিল করছে ভেতর ভেতর। ইরফান সাজিয়ার হাত ছাড়েনি। সেই হাতেই নিজের পরশ বুলিয়ে সাজিয়ার দিকে তাকালো ও। খুব নরম সুরে জিজ্ঞেস করল, সাজিয়া, কি বলতে চাচ্ছিলা আমাকে বলো তো? নিজের দুটো ঠোঁট টিপে চুপ করে রইল সাজিয়া। মাথা নিচে করে বসে রইল। ইরফান আবার জিজ্ঞেস করল, কিন্তু এইবারও কিছু বলতে পারল না ও। শুধু কোনো কারণ ছাড়া হেসে দিল একটু। মেয়েটাকে নার্ভাসনেস জেকে ধরেছে বুঝতে বাকি রইল না ইরফানের। সাজিয়া, তুমি যদি কিছু না বলো তাহলে আমি কি আমার কথা শুরু করতে পারি? মাথা ওঠালো সাজিয়া। ইরফানের চোখে সরাসরি তাকালো। ইরফান বুঝতে পারল সাজিয়া ওর কথা শোনার জন্য প্রস্তুত। সাজিয়া, আই লাভ ইউ। অকপটে ইরফানের মুখ থেকে বের হয়ে আসা কথাগুলো তীরের মতন বিঁধল সাজিয়ার কানে। এতটা মুখোমুখি সব বলে ফেলবে ছেলেটা, এটা মনে হয় কল্পনাও করেনি ও। তাই হকচকিয়ে গেল। চোখ দুটো বড় বড় হয়ে কপালে ওঠার জোগাড় হল ওর। ইরফান সাজিয়ার থেকেও মনে হয় এই প্রতিক্রিয়া আশা করেনি। এতটা অবাক হয়ে যাবে সাজিয়া তা বোঝেনি ও। তখন মনে হল ওর কাজটা কি ঠিক করল। এতক্ষণ ইরফান এই ইমপ্রেশন নিয়েই ছিল যে সাজিয়াও ওকে পছন্দ করে এবং সেটাই বলার জন্য ওর সাথে দেখা করতে চাচ্ছে। তাই ইরফান সরাসরি নিজের পক্ষের অনুভূতিটা জানিয়ে দিয়েছে।
কিন্তু এখন সাজিয়াকে দেখে মনে হচ্ছে ওর মাথায় অন্য কিছু চলছে। তাড়াতাড়ি টেবিলের ওপর রাখা সাজিয়ার আরেক হাত ধরল ও। সাজিয়া, আমি মনে হয় ভুল কিছু বলে ফেলেছি। আই অ্যাম সরি। আমরা একে অপরকে সেভাবে চিনিই না, সেখানে হুট করে এটা বলে ফেললাম। আমার আসলে তোমার ফিলিংসটা চিন্তা করা উচিত ছিল আগে। আই লাভ ইউ টু। ধক করে উঠল ইরফানের বুক। সাজিয়ার দিকে সরাসরি তাকালো ও। কি বললা তুমি? সাজিয়া ততক্ষণে স্বাভাবিক হয়েছে অনেকটা। চোখে নরম, স্নিগ্ধ একটা দৃষ্টি দিয়ে আবার বলল ইরফানকে, আই লাভ ইউ টু ইরফান। চলবে।